নির্বাচন কাঠামোর মৌলিক সংস্কার চায় এনসিপি। সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের তাগিদ, নিবন্ধনের সময় 3 মাস বাড়ানোর আবেদন। নির্বাচন কমিশনের যেই সংস্কারের যেই প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা শুরু করতে হবে এবং সেই সাথে আপাতত যেই কার্যক্রম কমিশনের চলছে নিবন্ধন কেন্দ্রে সেটাকে 3 মাস পিছাতে হবে। রাজধানীতে রিক্রুটিং এজেন্সির প্রতারণার পথ হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। লাইসেন্স বাতিল হলেও কর্মী পাঠায় ইম্পেরিয়াল রিসোর্স। ময়মনসিংহে সাবমার্সিবল পাম্প স্থাপনে পুকুর চুরি, কাগজে প্রকল্প দেখে কোটি টাকার লুট, জড়িত কর্মকর্তাদের বিচার দাবি। আমি অনেকদিন ওনারে করলাম, তাগিদা দিলাম, বলছি বাবা এটা তো আমার কিছু করার নাই, এটা সরকারিভাবে যখন আসে তখন এটা দিব আর কি। শুনতেছি যে এটা টাকা উত্তোলন হয়েছে, কিন্তু আমি তো মাল পাই নাই। কুষ্টিয়ায় গৃহায়ণ অফিসে কর্মকর্তাদের দেখা পাওয়া দুষ্কর, নিরাপত্তা কর্মী চালায় কার্যক্রম, প্রতিনিয়ত হয়রানির শিকার সেবাগ্রহীতারা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে 2 জনের মৃত্যু, পাল্টা গুলিতে আহত বন্দুকধারী পুলিশ হেফাজতে। এবং উয়েফা ইউরোপা লিগে সেমিতে ম্যান ইউ লিওর বিপক্ষে 5-4 গোলের রোমাঞ্চকর জয়। কনফারেন্স লিগে লেগিয়ার কাছে 2-1 গোলে হেরেও শেষ 4-এ চেলসি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সাথে রয়েছে আমি সাইন ইসলাম। এবার বিস্তারিত। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময় 90 দিন বাড়ানো এবং নির্বাচন কমিশনের গঠনমূলক সংস্কারের দাবি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দেশ টিভিকে জানান, নির্বাচন কমিশনের সংস্কারের যে প্রস্তাবনা আছে সেগুলো আগে বাস্তবায়ন করতে হবে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিদ্যমান কাঠামোর মৌলিক সংস্কার প্রয়োজন বলেও মত তার। ফাহিম ইউসুফের রিপোর্ট। নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদনের সময় শেষ হচ্ছে আগামী 20 এপ্রিল। এই সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই নির্বাচন কমিশনের। যদিও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন আবেদনের সময়সীমা 90 দিন বাড়ানো ও নির্বাচন কমিশনের গঠনমূলক সংস্কারের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবের দপ্তরে এক চিঠিতে এ দাবি জানায় এনসিপি। এ প্রসঙ্গে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দেশ টিভিকে জানান, নির্বাচন কমিশন সংস্কারের যে প্রস্তাবনা আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। নির্বাচন কমিশনের যেই সংস্কারের যেই প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা শুরু করতে হবে এবং সেই সাথে আপাতত যেই কার্যক্রম কমিশনের চলছে নিবন্ধন কেন্দ্রে সেটাকে 3 মাস পিছাতে হবে। নির্বাচন কমিশনে রাজনৈতিক প্রভাব আছে অভিযোগ করে এনসিপির এই নেত্রী বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে গড়ে ওঠা এনসিপির মূল লক্ষ্য সংস্কার ও বিচার কেন্দ্রিক। তা আমরা দেখছি যে নির্বাচন কমিশনের ক্ষেত্রে এখানে একটা তালবাহানা হয়েছে। নির্বাচন কমিশন নিজের মতো করে কাজ করছে এবং আমরা মনে করি এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সও আছে। এনসিপি ছাত্র জনতার অভ্যুত্থানকে ধারণ করে এবং তার মধ্য দিয়ে গড়ে ওঠা একটি দল। তার যে এজেন্ডাগুলো থাকবে, তার যে কর্মসূচি থাকবে সেটা অন্যান্য পলিটিক্যাল পার্টির মতো হবে না। আমাদের যে এজেন্ডাগুলো আছে সেটা সংস্কার এবং বিচার কেন্দ্রিক। এনসিপি নির্বাচন পেছানোর চেষ্টা করছে। বিভিন্ন রাজনৈতিক দলের এমন অভিযোগের বিষয়ে সামান্তা শারমিন বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিদ্যমান কাঠামোর মৌলিক সংস্কার প্রয়োজন। আমাদের নির্বাচন পেছানোর কোনো ধরনের অভিপ্রায় নেই এবং আমরা কখনোই বলিনি যে আমরা নির্বাচন চাইনি, বরঞ্চ আমরা দ্রুততম সময়ের মধ্যে গণপরিষদ নির্বাচন চেয়েছি। এ সময় নির্বাচন সংক্রান্ত আর্থিক কাঠামোকে সহজতর না করে নির্বাচন কমিশনার নিয়োগের সমালোচনাও করেন তিনি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। প্রস্তাবিত সংস্কারে আলোচনার প্রথম দিনে একমত হতে পারেনি ঐকমত্য কমিশন ও বিএনপি। তবে আলোচনা চলবে বলে জানিয়েছে উভয় পক্ষ। সংস্কারের পক্ষে দলের অবস্থান হলেও অধিক ভালো করতে গিয়ে কালক্ষেপণের পক্ষে নয় বিএনপি, এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর ঐকমত্য কমিশনের সহ সভাপতি বলেন, শক্তিশালী সংবিধান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছেন তারা। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। বিভিন্ন কমিশনের দেয়া সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্র যেন হোঁচট না খায় সে ব্যবস্থা তৈরি করতে চায় কমিশন। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি
স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে, সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, বাংলাদেশে প্রায় প্রতিটি সংস্কারে রয়েছে বিএনপির অবদান। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সংস্কারের পক্ষে রয়েছে বিএনপি। বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল করেছে? কাজে বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেরই দল। আমরা শুধু একটা জিনিস বলবো যে সবকিছুর মূলে জনগণ, জনগণের সম্মতিতে যেন সব হয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, কমিশন থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো স্প্রেডশিট বিভ্রান্তি সৃষ্টি করেছে। যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। স্প্রেডশিটগুলো দিয়ে ওনারা আসলে এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে। সংবিধান সংস্কার ইস্যুতে বেশ কিছু প্রস্তাবনা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আলোচনা চলমান আছে। আগামী রোববার আবারও আলোচনায় বসবে বিএনপি। কনস্টিটিউশনের 8, 9, 10, 12 এগুলোর ক্ষেত্রে আমরা সবগুলো কম্পাইল করে বলেছি যে এই নীতিমালা যেগুলো রাষ্ট্রপ্রচারের নীতিমালা পঞ্চদশ সংশোধনের পূর্ব অবস্থা ছিল সেখানে যাওয়া হোক এবং 5th অ্যামেন্ডমেন্টের মতো করে আমরা সমর্থন করি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। সংস্কার, ফ্যাসিস্টদের বিচার ও নির্বাচনের সঠিক পদ্ধতি গ্রহণ, এই 3 শর্ত পূরণ না হলে নির্বাচন অনিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তার মতে, কোনো কারণে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সফর নিয়ে মিট দ্য প্রেসে এসব কথা বলেন তিনি। লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কথা হয়েছে বলেও জানান জামায়াতে আমির। হাসান আল মাহমুদের রিপোর্ট। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সফরের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস আয়োজন করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সফরে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে দেশের নানা বিষয়ে বৈঠক করেন তিনি। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন জামাত আমির, যেখানে দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেন তারা। ক্ষেত্রে না থাকার কারণে জামাত আমির বলেন, সংস্কার, ফেসিবাদের বিচার ও নির্বাচনের সঠিক পদ্ধতি নির্ধারণে ব্যর্থ হলে জাতীয় নির্বাচনে বিলম্ব হতে পারে, যার দায় বর্তাবে রাজনৈতিক দলগুলোর উপরেই। হাজার প্রাণের বিনিময়ে, হাজার হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে, রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনে অবশ্যই সংস্কার সাধন করতে হবে। তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যে দাবি, যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। গণহত্যায় জড়িত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গেও কথা বলেন তিনি। তারা একটানা 3টা নির্বাচন তাদের অধীনে করেছেন, সেই নির্বাচনগুলোকে নির্বাচন রাখলেন না কেন? তারা তো নির্বাচনের জান কবজ করেছেন। এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা, তাদেরকে যারা সমর্থন করে, ওরাও নির্বাচনের প্রতি এতটা আস্থা হারিয়ে ফেলেছিল, তারাও ভোট দিতে যায়নি। তো সেই রকম একটা দলকে এই মুহূর্তেই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা, সেটা বিশাল প্রশ্ন। আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে ফ্যাসিবাদের ন্যূনতম বিচার হওয়া দরকার বলেও জানান জামাত আমির। প্রধান উপদেষ্টা তিনি জাতির সামনে বারবার বলেছেন, ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে ইলেকশন অনুষ্ঠিত হবে। আমরা এই সময়টাকে আনুষঙ্গিক প্রস্তুতির জন্য, সংস্কারের জন্য, বিচারের জন্য আমরা মনে করি যে এই সময়টা গ্রহণযোগ্য, কিন্তু এই সময়ের সীমা যেন অতিক্রম করে না যায়, সেই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখব। ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। সুন্দর এবং প্রাণবন্ত। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ৭১ এর অমীমাংসিত বিষয়গুলোর সমাধান চায় ঢাকা। দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ভবিষ্যতে এই ইস্যু নিয়ে আলোচনার ভিত্তি তৈরি করেছে বলে জানান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।
বৈঠকে পাকিস্তানের কাছে পাওয়া $4.32 বিলিয়ন ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি বাংলাদেশে 3 লাখের অধিক আটকে পড়া পাকিস্তানি ফেরত নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সরাসরি বিমান যোগাযোগ ও দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। তবে বৈঠক সম্পর্কে কোনো মন্তব্য করেনি পাকিস্তানি পররাষ্ট্র সচিব আমনা বালুচ। জান্নাতুল মোহনার রিপোর্ট। অতীতে টানাপোড়েন ভুলে দীর্ঘ 15 বছর পর বৈঠকে বাংলাদেশ পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে পররাষ্ট্র দপ্তর পরামর্শ এফওসিতে বসেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে। বৈঠক নিয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। তিনি জানান, 71-এর অমীমাংসিত বিষয় এবং যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতের জন্য যা ভিত্তি তৈরি করেছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। খুব মজবুত ভিত্তির উপরে দাঁড় করাতে জন্য এই বিষয়গুলোর মীমাংসা উচিত। এবং আমরা মনে করি পাকিস্তানের সাথে বাংলাদেশের এখন যে সম্পর্ক, এই সময়টাতে এই বিষয়গুলো সমাধান করার জন্য একটা উপযুক্ত সময়। পাকিস্তানের কাছে যুদ্ধপূর্ব ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে ব্যবস্থা গ্রহণ করতে জানানো হয়েছে। বাণিজ্য সম্প্রসারণে খুব শিগগিরই সরাসরি ফ্লাইট চালু হবার বিষয়টি নিশ্চিত হয় বৈঠকে। ফরমার ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের, তার একটা হিসাব অনুযায়ী $4,000 মিলিয়ন আর আরেকটা হিসেবে বলা আছে $4.32 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। 3,24,147 যারা 14টা জেলাতে 79টা ক্যাম্পে বসবাস করছে। চলতি মাসে 27 তারিখ দুদিনের সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসার কথাও জানান তিনি। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সংস্কৃতি, রাজনৈতিক, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, প্রতিরক্ষা, শিক্ষা, ক্রীড়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক। তবে ঢাকা সফর নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে অন্য কোনো মন্তব্য না করে বিদায় নেন পাকিস্তানি পররাষ্ট্র সচিব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি পুনর্বিবেচনার জন্য মার্কিন প্রতিনিধি দলের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমিয়ে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে জোর দেওয়ার কথা জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। জান্নাতুল মোহনার আরও একটি রিপোর্ট। 3 দিনের সফরের শেষ দিন বৃহস্পতিবার দুপুরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ, মিয়ানমারে মার্কিন চার্জ দি অ্যাফেয়ার্সের সুজান স্টিভেনসন সহ 6 সদস্যের প্রতিনিধি দল পর্যায়ক্রমে বাংলাদেশের উত্তর আমেরিকা অনুবিভাগের ডিজি, সচিব ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি পুনর্বিবেচনার জন্য মার্কিন প্রতিনিধিদের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে আলোচনা হয়েছে। মার্কিন প্রতিনিধি দলের সাথে আমরা দ্বিপাক্ষিক যে বাণিজ্য ঘাটতি সেটি কি করে কমিয়ে আনা যায় সেই বিষয় নিয়েও কিছুটা আলাপ আলোচনা করেছি। 90 দিনের যেই পজটা দিয়েছে সেটাকে আমরা স্টপ হিসাবে দেখছি না। সে 90 দিনের পজের মধ্যেই আমরা কি করে এই যে নতুন বাস্তবতার প্রেক্ষিতে আমাদের দেশের ভেতরে যে সমস্ত স্টেক হোল্ডার আছেন তাদের সাথে কথাবার্তা বলে একটা পথ বের করতে পারে, সেটা নিয়ে আমরা সময়টা ব্যয় করব। তবে বৈঠকে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে রোহিঙ্গা সংকট সমাধানের উপর। ইউএসএইডের যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি। বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আপনারা জানেন যে রোহিঙ্গা বিষয়ে একটা উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা তাদের রাজনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছি। এছাড়াও সংস্কার কার্যক্রম, জাতীয় নির্বাচন, ইউএসএইড পুনর্বিবেচনা সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। তবে বৈঠক নিয়ে কোনো মন্তব্য জানায়নি মার্কিন প্রতিনিধি দল।
জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। রিক্রুটিং এজেন্সির নামে রাজধানীতে প্রতারণার ব্যবসা এখন রমরমা। লাইসেন্স বা অনুমতি না থাকলেও কার্যক্রম চালাচ্ছে এসব প্রতিষ্ঠান। বিদেশে পাঠানোর নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে, প্রতারকদের প্রতিরোধে কাজ করে যাচ্ছেন তারা। এম.এ. আজিমের রিপোর্ট। রাজধানীর মালিবাগ মোড়ে বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা বাণিজ্যের রমরমা দোকান খুলে বসেছেন নাসির নামের এ প্রতারক। রিক্রুটিং এজেন্সি দাবি করলেও কোনো লাইসেন্স বা অনুমতি নেই এ প্রতারকের। আপনারা যখন লাইসেন্স পান না, তার আগে আপনি কেন কাজটা শুরু করলেন? না, আমরা তো সাব আমরা নিচ্ছি এজেন্ট হিসাবে, অন্যদের সাথে কন্ট্যাক্ট করে আমরা দেখছি তাদের কাছে কাজটা করায়নি। লাইসেন্সপ্রাপ্ত একাধিক রিক্রুটিং এজেন্সির পরিচয় বহন করে প্রতারণাও করছে সে। এইটা না, সত্যি এটা ছিল কি, ওনার যে একজন ছিল আরমান নামে একজন, উনি বলছিল যে ভাই এ করেন, তবে কোথাও প্রিন্ট দিয়ে না, তবে আমাদের ভাই মিষ্টিকে প্রিন্ট করার পরে আমি বলছি যে না, এটা ব্যবহার করো না। তার অফিসে থাকা একাধিক ভুক্তভোগীর কথাই প্রমাণ করে বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়েছে সে। বেলারুশে পাঠাবে, পরে বেলারুশে ওয়ার্ক পারমিট আনছে, আনার পরে বলতেছে যে আলবেনিয়া বলতেছে, এখন এভাবে আর কি ঘুরাইতেছে। এটা 2-2.5 বছর হবে আর কি। থেমে নেই লাইসেন্স বাতিল ও স্থগিত হওয়া প্রতারক এজেন্সিগুলো। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, প্রতারণার নানা অভিযোগে 246টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করেছে তারা। এর মধ্যে অন্যতম ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড। তবে অফিসটিতে ঢুকলে চোখ কপালে উঠবে যে কারো। কার্যক্রম বন্ধ থাকার কথা থাকলেও এখনো শত শত বিদেশগামীদের হয়রানি করছে তারা। উপরে যাও নিচে যাও এইরকম করতেছে, কোন মেসেজ এখনো যাইতেছে না। 1 মাসের উপরে হয়ে গেছে, আমার ওকে হয়ে গেছে কাগজ, কিন্তু আমার মেসেজ যাইতেছে না। জাস্ট আমরা আসি, ওদিনকে আমাদের মেডিকেল হয়, কিন্তু এক একটা মানুষ 2 মাস 2.5 মাস পর্যন্ত ভোগান্তি হয়, কিন্তু আমাদের কোনো শরীরে প্রবলেম সেটাও আমরা বলেন আমার কাছে না। আজকে 3 মাস আমার ভিসার মেয়াদ শেষ হয়েছে অল্প কদিন, মানে 3বার ওকে দিছে, একবারও মেসেজ জানা কাতার। প্রতিষ্ঠানটির মালিক পক্ষের দাবি, অন্য এজেন্সির কার্যক্রম চলছে তাদের অফিসে। সাসপেন্ড হলে তো আপনাদের যে লাইসেন্স স্থগিত হয়েছে, আপনাদের অফিসের কার্যক্রম তো আমরা দেখছি সবই চলছে। অফিসের কার্যক্রম তো বললামই চলতেছে না, আপনি বলতেছেন চলতেছে। কীভাবে মানুষ যদি বসে থাকে তাহলে শোনে না বলি, মানুষ যদি ওয়েট করে তাহলে কি সেটা কার্যক্রম চলা বলে? তার মানে তারা ওয়েট করতেছে। হ্যাঁ, এমনি ওয়েটিংয়ে আছে, অন্য কাজে আছে, ওরা কাজে আসছে বিভিন্ন। বিষয়গুলো নিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মুখোমুখি দেশ টিভি টিম। তাদের দাবি, নিয়মিত অভিযান করে যাচ্ছেন তারা। রিক্রুটিং এজেন্সি যদি তার লাইসেন্সটা বাতিল থাকে অথবা লাইসেন্স না থাকে, তাহলে সে আসলে করতে পারবে না, এই রিক্রুটিং ম্যান পাওয়ার এক্সপোর্টের যে কাজটা, ওভারসিজ এমপ্লয়মেন্টের কাজটা করতে পারবে না। আমরা এর অংশ হিসেবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করেছি। আমাদের গত মাসেও আমাদের 6টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুধু দেশে নয়, এমন প্রতারক চক্রের খপ্পরে পড়ে বিভিন্ন দেশেও নির্যাতিত হচ্ছে প্রবাসীরা। এম.এ. আজিম, দেশ টিভি, ঢাকা। চুরি ছিনতাই রোধে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট না থাকায় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। এন.আই. নাহিদের রিপোর্ট। মধ্যরাতে রাজধানীর হাতিরঝিলে যৌথ বাহিনীর তল্লাশি কার্যক্রম। মোটরসাইকেল, প্রাইভেট কার ও সিএনজি সহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই বাছাই করে যৌথ বাহিনীর সদস্যরা। এছাড়া যানবাহনে অবৈধ কোনো কিছু আছে কিনা সেটাও তল্লাশি করা হয়। মধ্যরাতে রাস্তায় সেনাবাহিনীর অভিযানে খুশি সাধারণ মানুষ। আমরা এইসব কার্যক্রমে অনেক স্বস্তি ফিরে পাই আসলে চলাফেরার জন্য। আমাদের রাস্তায় অনেক দুর্ঘটনার শিকার হতে হয়, ছিনতাইয়ের কবলে পড়তে হয়। এটা নিয়ে আমরা আর কি আমরা অনেক ভালো লাগছে ওনাদেরকে। এ সময় মোটরসাইকেল আরোহীর হেলমেট ও অন্যান্য যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। যারা অনেকেই হেলমেট পরে নাই, ড্রাইভিং লাইসেন্স ছিল না, 2-1জন সিগন্যাল ভায়োলেশন করছে। আর ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চালক হেলমেট পরলেও পিলিয়ন উনি হেলমেট ইউজ করতেছেন না আর কি। এরকম বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে আর কি।
এদিকে রাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর গুলশানের পুলিশ প্লাজার সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালিয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে আমরা রীতিমতো কাজ করতেছি। আমাদের প্রত্যেকটা মোবাইল টিম ঠিকমতো তারা টহল ডিউটি অব্যাহত রেখেছে। আমরা সিনিয়র পর্যায়ে আছি, আমরা তাদের ডিউটি তদারক করতেছি, মনিটর করতেছি। ইনশাল্লাহ আমরা এই এলাকাকে ছিনতাই মুক্ত রাখতে পারবো ইনশাল্লাহ আশাবাদ ব্যক্ত করছি। নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতি সহ অপরাধ তৎপরতা ঠেকাতে ও অপরাধীদের আইনের আওতায় আনতে তল্লাশি কার্যক্রম চলমান থাকবে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। নোয়াখালীর বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে প্রায় সব রকমের সবজির দাম। এছাড়া মাছ, মুরগির দামও ঊর্ধ্বগতি। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীর মাওলা সুজন। সুজন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। শাইনা, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী জেলা শহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো সকাল থেকে এই বাজারের যে চিত্র আমি দেখতে পেয়েছি যে আসলে বাজারে পর্যাপ্ত পরিমাণে সবজি সরবরাহ না থাকায় যে সবজির একটা সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিক্রেতা। তারা বলছেন যে শীতকালীন সবজি শেষ হওয়ার পরও যে মৌসুম, সেই শীতকালীন মৌসুমের সবজি শেষ হওয়ার পরও বাজার যে গ্রীষ্মকালীন সবজি আসার কথা সেটি পর্যাপ্ত পরিমাণে আসছে না। কারণ হিসেবে তারা বলেছেন যে কুমিল্লা বা লক্ষ্মীপুর, ফেনী থেকে যেসব সবজি আসতো সেসব সবজি হঠাৎ করে কমে যাওয়ায় এই সংকটের একটি কারণ রয়েছে। এছাড়া যে নোয়াখালী ভাবে যে স্থানীয় চরাঞ্চল থেকে যেসব সবজি আসতো সেগুলো না আসায় একটি যে সংকটের কারণ রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তাই সবজির দাম একটু বেশি বলেই মনে হচ্ছে নোয়াখালীর বাজারে। আসলে বরবটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, ঢেঁড়স করলা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। অপরদিকে যে মূলামনার একটি সবজি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি। আসলে সব সবজির দাম কিছু মানে মোটামুটি বেড়েছে বলে গত সপ্তাহে থেকে বেড়েছে বলে জানা গেছে। আমি এখন একজন সবজি বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব, তার কাছে জানতে চাইবো হঠাৎ করে কেন সবজির দাম বেড়ে গেছে। দাম বাড়েছে, বেশি হয় না, বেশি কারণে সবজির দাম কম, অতিরিক্ত গরমের কারণে সবজির দাম বাড়তি। এখন কমিলে থাকে যে সবজি আইতো ওই সবজি এখন কম আসে, এই কারণে সবজির দাম একটু বাড়তি। দেশি সবজি বৃষ্টির কারণে গরমের কারণে একটু কম হওয়ার এই কারণে সবজি একটু দাম বাড়তি চলে। এটাই। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে যে তিনি বলছিলেন যে বাইরে জেলা থেকে যেসব সবজি আসতো সেসব সবজি না আসায় সবজির দাম হঠাৎ বেড়ে গেছে। এছাড়া যে গ্রীষ্মকালীন তীব্র গরমে কিছু যে সবজি খেতে সবজি নষ্ট হয় এবং সবজি সরবরাহ বাজারে না থাকার সবজি দামের হেরফের ঘটছে বলে তিনি দায়। আমি এখন চলে যাব কিছু মাছ বাজারে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাছ বাজারে যে একটা ইলিশের সংকট রয়েছে, পর্যাপ্ত পরিমাণ ইলিশ মাছ বাজারে নেই। অপরদিকে যে অন্যান্য মাছ রয়েছে সেগুলোর দামও কিছুটা বাড়তি বলে মনে হচ্ছে। তো এই হিসেবে যারা মাছ বিক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে যে রমজান পরবর্তী বাজারে যে মাছের বাজারে একটি অস্থিরতা বিরাজ করছে। কারণ হিসেবে তারা বলছেন যে যশোর, সাতক্ষীরা বা খুলনা থেকে যেসব মাছ আসতো সেসব মাছ কম আসায় যে নোয়াখালী বাজারের একটি প্রভাব পড়েছে। অপরদিকে যে স্থানীয় বাজারে যেসব যে মাছের সরবরাহ থাকতো, বিশেষ করে চরাঞ্চলে যে পানির স্তর নিচে নামা যায় এবং পানি শুকিয়ে যাওয়ায় খাল, বিল, নদী, নালা এগুলো শুকিয়ে যাওয়ায় যে মাছের সরবরাহ কম, তাই মাছের দাম বাজারে একটু বেশি বলে মনে হচ্ছে। তো আমি এখন একজন মাছ বিক্রেতা, একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব যে আমি আপনার কাছে জানতে চাইবো যে বাজারে মাছের দাম আপনার কাছে কেমন মনে হচ্ছে। বাজারে মাছের দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে? বাজারে মাছের দাম মোটামুটি ঠিক আছে, কিছু কিছু মাছের দাম অনেক বেশি, যেটা আমাদের নাগালের বাইরে, আর কিছু কিছু কম আছে। ধন্যবাদ আপনাকে। তিনি তেমনটি বলছিলেন বাজারে যেগুলো যে চাহিদা বেশি যেসব মাছের সেসব মাছের দাম বেশি বলে তিনি জানেন। অপরদিকে যে গরুর বাজারের যে অস্থিরতা বিরাজ করছে, গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে 800 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা থেকে 1200 টাকা কেজি। শাইনা, এ হচ্ছে নোয়াখালী থেকে বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সুজন আপনাকে। নোয়াখালী থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাওলা সুজন।
কুমিল্লার লাকসামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, সম্মেলনের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। জি, যেটা বলছেন আসলে আমি সকাল থেকে দেখেছি জামায়াত ইসলাম ফালুট উচ্চ বিদ্যালয় লাকসাম, এখানে উপস্থিত হয়েছে হাজার হাজার জামাত ইসলামী কর্মী সম্মেলন। আমি একটু কথা বলার চেষ্টা করব, আজকে আপনাদের কত হাজার লোকের সমাগম, কত কর্মী সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে? আমরা আশা করছি আজকের এই সম্মেলন লাকসামে প্রায় 25,000 লোকের একটি সমাগম এখানে অনুষ্ঠিত হবে। কিছুক্ষণের মধ্যেই ইতোমধ্যেই লাকসাম মিছিলের নগরীতে পরিণত হয়েছে। আপনারা দেখছেন শত শত হাজার হাজার মানুষ, আমাদের চেয়ার যা ছিল সকল চেয়ারগুলো ফিল আপ হয়ে গিয়েছে এবং রাস্তাঘাটগুলো ব্লক হয়ে গেছে। আমরা আশাবাদী প্রায় 25,000-এর মতো লোক আজকের এই সম্মেলনে সমবেত হবে ইনশাআল্লাহ। যেটা বলছেন 25,000 লোকের সমাগম এবং সেই হিসেবে আসলে কথা বলার চেষ্টা করবো যে আসলে আজকে আপনাদের কত হাজার লোকের কর্মী সম্মেলন এবং জামাত ইসলাম দীর্ঘ 15 বছর পরে তাদের এত বড় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, কেমন লাগছে আপনাদের? আমাদের ভালো লাগছে, কারণ স্বতঃস্ফূর্ত ভাবে কর্মীরা এগিয়ে আসছে দেশ পরিবর্তনের জন্য। দেশ পরিবর্তন প্রয়োজন। ইসলামের দৃষ্টিতে যদি দেশটি পরিবর্তন হয় তাহলে দেশ শান্তিতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে জাহিলি সমাজকে টোটালি চেঞ্জ করে ইসলামের আলোকে সোনালী সমাজ উপহার দিয়েছেন, সেটি বাংলাদেশে ঘটবে ইনশাআল্লাহ। এই সম্মেলনের মাধ্যমে এটাই শিক্ষা জানাই দিচ্ছি জনগণকে। সবাইকে ধন্যবাদ। যেটা বলছিলেন যে লাকসাম পৌরসভা উপজেলা যে জামায়াতে কর্মী সম্মেলন আজ 25,000 লোকের সমাগম হবে। সেই 25,000 লোকের 6টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত লাকসাম পৌর উপজেলা। এবং আমি দেখতে পাচ্ছি সকাল থেকে আসলে তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে। তারা বলছে গত 15 বছর পরে প্রথম আসলে লাকসাম পৌরসভা উপজেলা যে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেই অনুষ্ঠানের থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ কবির আপনাকে। জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমন কবির। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কমিটির বিরুদ্ধে প্রায় কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি আড়াল করতে অফিস থেকে গায়েব করা হয় কাগজপত্র। যাদের নামে প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে তারাও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার চেয়েছেন। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন AH হিমেল। উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশঙ্কর গ্রামের নয়ন মিয়ার নামে একটি সাবমার্সেবল পাম্প বসানোর জন্য 1,20,000 টাকা সরকারি বরাদ্দ আসে। সমপরিমাণ অর্থ আসে গ্রামের আবুল কাশেমের নামেও, অথচ তাদের নামে কল বরাদ্দের বিষয়টি জানেন না তারা। শুধু এ দুটি বিষয় নয়, উপজেলার 9টি ইউনিয়নের 59টি মিথ্যা প্রকল্প দেখিয়ে হাতিয়ে নেয় 85,90,000 টাকা। এই প্রকল্পের সভাপতি ইউপি চেয়ারম্যানরাও জানেন না এ বিষয়ে। না, চেয়ারম্যানের সভাপতি হলো সব প্রকল্প আমি উঠাই নাই, টাকা পয়সা উঠাইছি না। তা বিষয় না জানেন আমি কাউকে দোষ দিতে পারবো না, এই সুযোগ তো আমার নাই। আমি তো একজন চেয়ারম্যান হিসাবে কি যে কোনো কথা বলার সুযোগ আছে আমার। প্রকল্প থেকে আসলে এটা পরে আবার করবে। তা আমি অনেকদিন ওনারে করলাম, তাগিদা দিলাম, বলতে বাবা এটা তো আমার কিছু করার নাই, এটা সরকারিভাবে যখন আসে তখন এটা দিব আর কি। শুনতেছি যে এটা টাকা উত্তোলন হয়েছে, কিন্তু আমি তো মাল পাই নাই। চেষ্টা করুন এটা বাইর করার, যাতে জনগণ দেখে বুঝে যে না এরকম ধরনের ঘটনা করলে সত্যটা প্রমাণ করার দরকার। বর্তমান উপজেলা প্রকৌশলী প্রকল্পের নামে টাকা উত্তোলনের বিষয়টি সত্যতা নিশ্চিত করলেও অফিসে প্রকল্পের কোনো কাগজপত্র নেই। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর এটি বাতিল করে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। আমি আসার পরে এগুলো যাচাই বাছাই করার জন্য অধিকতর তদন্তের সাপেক্ষে একটা ব্যবস্থা গ্রহণ করি। ওই পিএসসিগুলো বাতিল করে সম্পূর্ণ নতুন করে আমাদের যে জনপ্রতিনিধি আছে তাদেরকে আমরা বলেছি যে তারা যেন প্রকল্প সাবমিট করে। এবং কাজ হয়েছে কি না তাও আমি জানি না। হ্যাঁ, শুনছি অনেকে এই বিষয়ে জিজ্ঞেস করছে এবং এই বিষয়ে শুনছি যে কাজ হয়েছে না।
প্রকল্প বাস্তবায়ন কমিটির দায়িত্বে ছিলেন সাবেক উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তার এবং সদস্য সচিব উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার। বর্তমান হবিগঞ্জের আজমিরীগঞ্জের উপজেলার প্রকৌশলীর দায়িত্বে থাকা আয়েশা আক্তার প্রকল্পের দুর্নীতির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। আর বর্তমান নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা শারমিনা সাত্তার বলেন, কাজ চলাকালীন সময়ে বদলি হওয়ায় তিনি বিষয়টি অবগত নন। এই কাজগুলো কিভাবে বা কি অবস্থায় আছে সেটা বর্তমান ইউনোই ভালো বলতে পারবেন। দেখা এটা কোন প্রকল্প কি সেই জিনিসটা তো আমি বুঝতেছিলাম, আমি পরে আপনার সাথে যোগাযোগ করতেছি। প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগটি খতিয়ে দেখে দোষীদের দ্রুত বিচারের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় সিকিউরিটি গার্ড দিয়ে চলছে গৃহায়ণ অফিসের সেবা কার্যক্রম। কর্মকর্তা কর্মচারীরা করেন না ঠিকমতো অফিস, মানেন না সরকারি কোনো নিয়ম নীতিও। অনিয়মই যেন এই অফিসের কর্মকর্তা কর্মচারীদের মূল নীতি, যেন দেখার কেউ নেই। ফলে প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা, সেবা পেতে ঘুরছেন দিনের পর দিন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ঘড়ির কাঁটায় ঠিক সময় 12টা। কুষ্টিয়ার হাউজিং এস্টেট অফিসের প্রতিটি চেয়ারই এভাবেই ফাঁকা, নেই কর্মকর্তা কর্মচারীরা। তালা ঝুলছে অন্যান্য কর্মকর্তাদের রুমেও। কিভাবে চলছে তাহলে হাউজিং অফিস? কুষ্টিয়ার গৃহায়ণ অফিসের সিকিউরিটি গার্ড আবুল হোসেন অফিসে কোনো কর্মকর্তা না থাকাই ব্যস্ত সেবাগ্রহীদের সামলাতে। কখন স্যাররা আসবেন তাও জানা নেই তার। আমি চালাচ্ছি না, স্যাররা চালায়, আমি ওই স্যাররা আসলে পরে আবার খুলে দেয়, এই আর কি। আর যদি এসে আপনাদের মধ্যে জিজ্ঞাসা করে যে স্যার কোথায় গেছে, তখন বলি যে হয়তো আমাকে যাই গেছে। এই এভাবেই দীর্ঘদিন ধরে সিকিউরিটি গার্ড দিয়েই চলছে কুষ্টিয়া জাতীয় গৃহায়ণ অফিসের সেবা কার্যক্রম। কর্মকর্তা কর্মচারীরা করেন না ঠিকমতো অফিস, মানেন না সরকারি কোনো নিয়ম নীতিও, যেন দেখার কেউ নেই। ফলে প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছে সেবাগ্রহীরা, সেবা পেতে ঘুরছেন দিনের পর দিন। 10টা থেকে আসছে, এসে দেখি অফিস তালা দেওয়া, না পিয়নও নাই, নাইট গার্ড আছে, উনি বলছে স্যার কোথায় গেছে, ডিসি কোর্টে গেছে বা অমুক জায়গায় গেছে, আমরা এনে এসে কোনো সেবা পাচ্ছি না, কোনো কারণে খুঁজে পাচ্ছি না। গত সপ্তাহে আমরা এই অফিসে আসছিলাম, স্মারকলিপি দিয়েছি আর বলেছিলাম যে আগামী সপ্তাহে আমরা আবার আসব, আপনারা আমাদেরকে এই স্মারকলিপির জবাব দিবেন। আজ দিনের পর দিন ঘুরছি, আজকে অফিসে তালা বন্ধ করে এখন অফিসাররা কেউই নেই এই অফিসে। কারণ এদের যে অফিসের কর্মকর্তারা ম্যাক্সিমাম টাইমে অফিসে তালা ঝোলে অথবা বাইরে থাকে, তালা অফিস খুলে রেখে বাইরে ঘুরে বেড়ায়। তবে অফিসে না থাকার বিষয়টি অস্বীকার করে গৃহায়ণের এই কর্মকর্তা দিচ্ছেন দায়সারা বক্তব্য, দেখাচ্ছেন জনবল সংকটের অজুহাত। আমার কাছে এসে সেবা না পেয়ে ঘুরে যায় এরকম কোনো কেউ বলতে পারবে না। লোকজনই কম, প্রত্যেকটা এমনি মানে লোক পাবেন না, এটাই তো স্বাভাবিক। আর অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। যেহেতু গৃহায়ণ কর্তৃপক্ষ সরাসরি মিনিস্ট্রির নির্দেশনায় চলে, আমাদের সাথে ওইভাবে ওরকম সম্পৃক্ততাও নেই। তো সেই ক্ষেত্রে আমি ওই কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, আমাদের অফিসারদের মাধ্যমে তাদেরকে খোঁজ নিব যে কী জন্য ওনারা এখানে ছিলেন না বা কেন নেই। আর পাশাপাশি আমি মিনিস্ট্রির সাথে যোগাযোগ করব যে এই বিষয়গুলি কেন হচ্ছে। সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের এমন অনিয়মের বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি সেবাগ্রহীদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দাবদাহ আর অনাবৃষ্টিতে পানি শূন্য হয়ে পড়েছে ফেনীর বেশ কটি উপজেলা। এসব উপজেলার নলকূপ, পুকুর, খাল, বিল সহ কোথাও নেই পর্যাপ্ত পানি। চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। টানা কয়েক মাস অনাবৃষ্টির কারণে এই পরিস্থিতি বলে জানায় জনস্বাস্থ্য বিভাগ। সহকর্মী তোফায়েল আহমদ নিলয়ের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শরীফপুর গ্রামের কাজীবাড়িতে 11টি পরিবারের মধ্যে মাত্র 5টি পরিবারের আছে গভীর নলকূপ। স্থানীয়দের সুপেয় পানির ভরসা ছিল এই নলকূপগুলো, কিন্তু গেল 5 মাস ধরে একটিতেও মিলছে না সুপেয় পানি। দূর দূরান্তের জলাশয় থেকে পানি সংগ্রহ করে রান্না সহ বিভিন্ন কাজ সারছেন তারা। পানিলে অনেক কষ্ট করি, মানি গাঙ্গে থেকে নিয়ে আসি, হেরিও অনেক ময়লা কাঁচরা খাইতাম হারি না। আমাদের এলাকাতেও বিভিন্ন জায়গা এ পানি মানুষ পাইতেছে না। টিউবওয়েলের সমস্যা, মানে পানি আগে যারা সাফ কলে একটাও তো পানি উঠে না। এটা লেয়াল না আমি গেছে তো এই জন্য পানি উঠে না, এখন কম উঠে, পানি দিলে পানি উঠে আর কি। একই চিত্র দেখা দিয়েছে পরশুরাম, ছাগলনাইয়া সহ সদর উপজেলার বিভিন্ন স্থানে। ফলে পানি জোগাড়ে দূর দূরান্তে ছুটছেন ভুক্তভোগীরা।
অনেকে পুকুর বা ডোবার অস্বাস্থ্যকর পানি পান করে পড়ছেন ডায়রিয়া সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে। এদিকে পুকুর, খাল, জলাশয় শুকিয়ে যাওয়ায় পানির অভাবে ফসলের বীজ নিয়ে সংকটে পড়েছেন কৃষকরা। এই যে থোঁয়াশছে এখন এগুলা নষ্ট হয়ে যাইতেছে পানির কারণে। পুকুরে পানি ছিল, পুকুরে যত পানি ছিল সবগুলাই দিছি, আশেপাশেও পানি নাই, পানির সংকট। আবার স্কিমের যে পানিগুলো ওইগুলো যে প্রথমে দিছিল, এরপরে থেকে আর স্কিমের সরকারি যে টিউবওয়েলগুলো আছে ওইখান থেকে আর পানি দেওয়া হয় নাই। সরকারের কাছে উদাত্ত আহ্বান করব, অন্তত প্রত্যেক ওয়ার্ডে 10 থেকে 15টা ডিপ টিউবওয়েলের যদি ব্যবস্থা করে তাহলে এই সংকট থেকে আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। অনাবৃষ্টির পাশাপাশি গরমের তীব্রতা বাড়ায় ভূগর্ভে পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপে মিলছে না পানি বলে জানায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অগভীর নলকূপে বিশেষ করে যেগুলো হ্যান্ডপাম্পগুলোর মধ্যে প্রায় 60%-এর উপর পানি আসতেছে না, 60 থেকে 70% এই মুহূর্তে পানি আসতেছে না। তো এটা নিয়ে আসলে আমরাও কাজ করতেছি, মন্ত্রণালয় চিন্তা করতেছে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। আশা করি আমরা দ্রুত একটা ভালো সমাধান করতে পারবো ইনশাল্লাহ। পানির এই সংকট কাটিয়ে উঠতে বিকল্প ব্যবস্থা চালুর দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।